প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ে চতুর্দশ অধ্যায়ে বাংলাদেশের পরিবার কাঠামো নিয়ে আলোচনা করব। আশা করি সবাই ক্লাসে মনোযোগী থাকবে। তো পরিবার পরিবার কাকে বলি আমরা? সাধারণত বিবাহোত্তর স্বামী স্ত্রী একত্রে শুরু হয় একটি পরিবার, তারপরে পর্যায়ক্রমে একক পরিবার, যৌথ পরিবার, এভাবে পরিবারগুলি ক্রমান্বয়ে ভাগ হয়ে যায়। তো প্রথমে আমরা দেখব যে পারিবারিক কাঠামোটা বলতে আমরা কি বুঝব। লক্ষ্য করো, প্রতিষ্ঠান হিসেবে পরিবারে রয়েছে বিশেষ নিয়ম নীতি, আদর্শ, মূল্যবোধ এবং সাংগঠনিক ভিত্তি, যার সামগ্রিক রূপই পরিবার কাঠামো। আমি আবার বলছি, প্রতিষ্ঠান হিসেবে পরিবারে রয়েছে বিশেষ নিয়ম নীতি, আদর্শ, মূল্যবোধ এবং সাংগঠনিক ভিত্তি, যার সামগ্রিক রূপই হচ্ছে পরিবার কাঠামো। শিক্ষার্থীবৃন্দ, এই যে পরিবারের মাধ্যমে আমাদের সামাজিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক নিরাপত্তা নিশ্চিত হয়। তো পরিবারে আমাদের সার্বিকভাবে নিরাপত্তা দিয়ে থাকে, অর্থাৎ আমরা ছোটকাল থেকে বাবা মা, তারপরে বিদ্যালয়ের শিক্ষক, বয়োজ্যেষ্ঠ, এইভাবে আমরা আস্তে আস্তে বড় হই। তো মূল ভিত্তিটাই হচ্ছে পরিবার। এবারে আমরা পরিবারের প্রকারভেদ নিয়ে একটু কথা বলব। পরিবারের প্রকারভেদ, সাধারণত পরিবারকে 6টি ভাগে ভাগ করা হয়েছে। মূলত আমরা প্রথমে যেটা দেখব হচ্ছে স্বামী স্ত্রীর সংখ্যার ভিত্তিতে পরিবার। এই স্বামী স্ত্রীর সংখ্যার ভিত্তিতে পরিবারকে আবার 3টি ভাগে ভাগ করা হয়েছে। এটিকে আমরা 3টি ভাগে ভাগ করি। প্রথম হচ্ছে এক পত্নী পরিবার, এক পত্নী পরিবার। 2 নম্বর হচ্ছে বহু পত্নী পরিবার। এবং 3 নম্বর বহুপতি পরিবার। শিক্ষার্থীবৃন্দ, সাধারণত এক পত্নী পরিবার যে পরিবারে একজন মাত্র স্বামী, একজন মাত্র স্ত্রী, অর্থাৎ স্বামী তার স্ত্রীকে নিয়ে সংসার করেন, সেটিকে বলবো আমরা এক পত্নী পরিবার।
আমাদের দেশে সাধারণত এক পত্নী পরিবার প্রচলিত আছে। বহুপত্নী পরিবার আমরা কাকে বলবো? যে পরিবারে সাধারণত একজন স্বামী একাধিক স্ত্রী গ্রহণ করেন, অর্থাৎ একাধিক স্ত্রী নিয়ে সংসার করেন, তাকে আমরা বলবো বহুপত্নী পরিবার। সাধারণত কৃষিভিত্তিক সমাজে এই পরিবারগুলি লক্ষ্য করা যায়। আর বহুপতি পরিবারটা তো এছাড়া এই বহুপতি পরিবার এস্কিমো উপজাতি এবং আফ্রিকার নিগ্রোদের সমাজে ধরনের পরিবার দেখা যায়। কোথায় দেখা যায়? এস্কিমো এবং নিগ্রো আফ্রিকার নিগ্রোদের মধ্যে এই ধরনের পরিবার লক্ষ্য করা যায়। আর বহুপতি পরিবার সাধারণত এই পরিবারে একজন স্ত্রী একাধিক স্বামী নিয়ে সংসার করেন, সেটা হচ্ছে বহুপতি পরিবার। সাধারণত সভ্য সমাজে এই ধরনের পরিবার দেখা যায় না, তবে একসময় তিব্বতে বহুপতি পরিবার প্রচলিত ছিল। এছাড়া দক্ষিণ ভারতের মালাগার অঞ্চলে টোডোদের মধ্যে এই ধরনের পরিবার চালু ছিল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা কর্তৃত্বের ভিত্তিতে পরিবার। কর্তৃত্বের ভিত্তিতে পরিবার। তাহলে কর্তৃত্বের ভিত্তিতে পরিবার এটাকে আমরা আবার দুইটা ভাগে ভাগ করা হচ্ছে। এক হচ্ছে পিতৃপ্রধান বা পিতৃতান্ত্রিক পরিবার, প্রধান বা পিতৃতান্ত্রিক পরিবার। তাহলে আরেকটি হলো মাতৃপ্রধান বা মাতৃতান্ত্রিক পরিবার। তাহলে পিতৃতান্ত্রিক পরিবারে পিতাই পরিবারের প্রধান এবং তার আদেশ দেশে অর্থাৎ তার শাসনের মাধ্যমে এই পরিবারটি পরিচালিত হয়ে থাকে। আর আরেকটি রয়েছে মাতৃতান্ত্রিক পরিবার, যে পরিবারের মাতা প্রধান, অর্থাৎ মায়ের নির্দেশ অনুযায়ী পরিবারটি পরিচালিত হবে। সাধারণত একটি বলবো আমরা মাতৃপ্রধান পরিবার বা মাতৃতান্ত্রিক পরিবার। সাধারণত উপজাতি, বিশেষ করে গারো এবং খাসিয়াদের মধ্যে এটা সাধারণত উপজাতি গারো আর খাসিয়া, এদের মধ্যে লক্ষ্য করব।
তাহলে আমরা লক্ষ্য করলাম যে এটা আমাদের সমাজে প্রচলিত আছে উপজাতিদের মধ্যে, বিশেষ করে খাসিয়া এবং গারোদের মধ্যে এই পরিবারটা লক্ষণীয়। এবারে আমরা 3 নম্বরে দেখব আকারের ভিত্তিতে পরিবার। আকারের ভিত্তিতে পরিবারকে আবার 3টি ভাগে ভাগ করা হয়েছে: একক পরিবার, যৌথ পরিবার এবং বর্ধিত পরিবার। পরিবার, যৌথ পরিবার, বর্ধিত পরিবার। শিক্ষার্থীবৃন্দ, এখানে সাধারণত বাবা মা এবং অবিবাহিত সন্তান সন্ততি নিয়ে একক পরিবার বা অনুপরিবার গঠিত হয়। যৌথ পরিবারে সাধারণত মা বাবা দাদা দাদি নিয়ে এই পরিবারটি গঠিত হয়। আর বর্ধিত পরিবার, এখানে পিতৃকুল এবং মাতৃকুল উভয় পরিবারের সদস্যরা এখানে থাকতে পারে। তাই আমরা লক্ষ্য করলাম যে আকারের ভিত্তিতে পরিবারকে আবার 3টে ভাগ করা হয়েছে: একক পরিবার, যৌথ পরিবার এবং বর্ধিত পরিবার। বংশমর্যাদা এবং সম্পত্তির উত্তরাধিকারী ভিত্তিক পরিবারকে মর্যাদা ও সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবার। এটিকে ভাগ করা হচ্ছে সাধারণত 2টি ভাগে: পিতৃসূত্রীয় এবং মাতৃসূত্রীয়। পিতৃসূত্রীয়, মাতৃসূত্রীয়। তাহলে এই পরিবারটিতে সন্তানরা বাবার পরিচয় পরিচিত হন, অর্থাৎ বাবার বংশমর্যাদা এবং বাবার সম্পত্তির উত্তরাধিকারী হন। এই পরিবারে সন্তানরা মায়ের মর্যাদা লাভ করেন এবং মায়ের সম্পদের উত্তরাধিকারী হয়। সাধারণত খাসিয়া এবং গারোদের মধ্যে এখানে বলা হচ্ছে খাসিয়া ও গারোদের মধ্যে এ ধরনের পরিবার দেখা যায়। তাহলে আমরা বংশমর্যাদার ভিত্তি দেখলাম যে এখানে 2টে ভাগে ভাগ করা হয়েছে: পিতৃসূত্র এবং মাতৃসূত্র। এবারে বিবাহের পরে স্বামী স্ত্রীর বসবাসের ভিত্তিতে আবার পরিবারকে ভাগ করা হচ্ছে 3 ভাগে। একটা হচ্ছে
পিতৃবাস, মাতৃবাস, নয়াবাস। তাহলে পিতৃবাস, মাতৃবাস এবং নয়াবাস। পিতৃবাস বলতে বিবাহের পরে যখন একজন স্বামী তার স্ত্রীকে নিয়ে, অর্থাৎ ছেলের বাবার বাসা, তার মানে মেয়ের শ্বশুর ছেলের বাবা, ছেলের বাবার বাসা যখন, অর্থাৎ স্বামী তার পিতার গৃহে যখন বসবাস করছেন, সেটাকে বলবো আমরা পিতৃবাস। আর যখন ছেলে বিবাহের পরে নিজের বাবার কাছে না থেকে শ্বশুরালয়ে থাকেন, তাকে আমরা বলবো মাতৃবাস। আর নয়াবাসটা কি? এই পিতৃবাস বা মাতৃবাস, পিতার গৃহে বা শ্বশুরালয়ে যদি না থেকে তারা অন্য জায়গায় বসবাস শুরু করেন, তাকে আমরা বলবো নয়াবাস। বর্তমানে অবশ্যই বিভিন্ন কারণে এই নয়াবাস কথা লক্ষ্য করা যাচ্ছে, কারণ একক পরিবারগুলি ভেঙে, যৌথ পরিবারগুলি ভেঙে একক পরিবার, এবং একক পরিবার থেকে আবার নয়াবাস সৃষ্টি হচ্ছে। যাই হোক, আমরা লাস্ট যেটা দেখবো সেটা হচ্ছে ছয় নাম্বার, পাত্র পাত্রী নির্বাচনের ক্ষেত্রে পরিবার। তো এখানে আমরা যে লক্ষ্য করবো সেটা হচ্ছে সাধারণত হিন্দু সমাজে এটি লক্ষ্য করা যায়। এখানে দুটি ভাগ রয়েছে, একটা হচ্ছে বহির্গোত্র বিবাহ ভিত্তিক এবং অন্তর্গোত্র বিবাহ। এটাকে আমরা বহির্গোত্র এবং অন্তর্গোত্র দুইটা ভাগে ভাগ করা হয়েছে। তো এক্ষেত্রে সাধারণত নিজের গোত্র ছাড়া অন্য গোত্রে বিবাহ বন্ধনে আবদ্ধ হলে তাকে আমরা বলব বহির্গোত্র, এবং নিজেদের মধ্যে নিজের গোত্রের মধ্যে সেটা অন্তর্গোত্র। এখানে আবার আরেকটি কথা বলা আছে, এটাকে আবার দুটি ভাগে ভাগ করা হয়েছে। সেটা কি? উঁচু বর্ণের পাত্রীর সঙ্গে নিচু বর্ণের পাত্রী, এবং নিচু বর্ণের পাত্রীর সাথে উঁচু বর্ণের পাত্র। তো এভাবে আমরা লক্ষ্য করলাম যে পরিবার কাঠামোকে বিভিন্ন ভাগে বিভক্ত করেছে, মোটামুটি 6টা ভাগে ভাগ করেছে। তো শিক্ষার্থীবৃন্দ, আজকে যতটুকু আলোচনা হলো, আশা করি তোমরা ক্লাসে মনোযোগী ছিলে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সামাজিক দূরত্ব বজায় রাখবে। আগামী ক্লাসে আবার দেখা হবে। আজ এ পর্যন্তই, ধন্যবাদ। এক মিনিট।